সাহিত্যিক নারায়ণ সান্যাল লিখিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব 11 কি নয়। কাগুজে বাঘ কথাটা আজকাল প্রায়ই শুনতে পাওয়া যায়। আমার তো মনে হয়েছে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কাগুজে বাঘ হচ্ছে জার্মান অ্যাটম বোমা। এই বাঘের ভয়েই একদিন রুজভেল্ট বলেছিলেন, এটার ব্যবস্থা নেওয়া দরকার। এই বাঘের ভয়ে কোটি কোটি ডলার ব্যয়ে মার্কিন সরকার ম্যানহাটন প্রকল্পে হাত দিয়েছেন। জার্মান বৈজ্ঞানিকদের আগেই আমেরিকায় অ্যাটম বোমা তৈরি করে ফেলতে হবে। যুদ্ধের শেষাশেষি এক গবেষক দল জার্মানিতে গিয়ে অনুসন্ধান করে দেখেছিলেন জার্মানিতে পরমাণু বোমা সম্বন্ধে কতদূর কী করা হয়েছিল। সে অনুসন্ধানের ফলশ্রুতি জার্মান বৈজ্ঞানিকরা অ্যাটম বোমা থেকে অনেক অনেক দূরে ছিলেন। এটা প্রথমটা অবিশ্বাস্য মনে হয়েছিল। অটো হান, হাইজেনবার্গ, ওয়াইটসেকার বা ফন লের মতো অসীম প্রতিভাধরদের এ অসাফল্যের কারণ কি, সে কথাই বলবো এবার। জার্মান যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে একটি মার্কিন মিশন এলো যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে। এলো গবেষণা করে দেখতে জার্মানি অ্যাটম বোমা বানানোর চেষ্টায় কতদূর কী করতে পেরেছিল। তার একটা বিশেষ কারণও ছিল। 1942-এর ডিসেম্বরে মার্কিন গুপ্তচর বাহিনী খবর পেল বড়দিনের দিন হিটলারের বিমানবহর অতলান্তিক পাড়ি দিয়ে নাকি মার্কিন ভূখণ্ডে বোমাবর্ষণ করতে আসছে। সাধারণ বোমা নয়, পরমাণু বোমা। ওদের লক্ষ্যস্থল নিউ ইয়র্ক, ওয়াশিংটন অথবা শিকাগো। খবরটা এমন আতঙ্ক ছড়িয়েছিল যে বড় কর্তারা নানান অজুহাতে তাদের স্ত্রী পুত্র পরিবারকে বড়দিনের আনন্দ উৎসব থেকে বঞ্চিত করে গ্রামাঞ্চলে পাঠিয়ে দিয়েছিলেন। বড়দিন পার হয়ে গেল, বোমা পড়ল না। পরের বছর জানুয়ারিতে তৈরি করা হয় এই মিশন অ্যালসাস। তার কর্ণধার কর্নেল প্যাশ, যাকে এ কাহিনীর প্রথম অধ্যায়ে আমরা চিনেছি। কিন্তু কিছুদিনের মধ্যেই কর্তৃপক্ষ বুঝতে পারলেন প্যাশের মতো অপদার্থবিদকে দিয়ে কাজ হবে না। তাই ওরা খোঁজ করতে শুরু করেন এমন একজনকে যিনি পদার্থবিদ্যাতে পারদর্শী এবং অপরাধ বিজ্ঞানেও। পাওয়া গেল তেমন সব্যসাচী, স্যামুয়েল গাউডস্মিটস, ওলন্দাজ বৈজ্ঞানিক, গাটেনগেনের প্রাক্তন ছাত্র, হাইজেনবার্গের সহাধ্যায়ী, অথচ ক্রিমিনোলজি হচ্ছে তার প্যাশন। বৃদ্ধ বাবা মা হল্যান্ডেই আছেন। যুদ্ধের আগেই উনি ডেনমার্কে পালিয়ে যান। প্রফেসর বোরের অধীনে ডক্টরেট লাভ করে পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে ম্যাসাচুসেটসে রেডার প্রকল্পে নিযুক্ত। মনের মতো কাজ পেলেন গাউডস্মিট। প্রথমত গোয়েন্দা বাহিনীর নায়ক হলেন। 2 নম্বর, বৃদ্ধ পিতামাতার সঙ্গে সাক্ষাতের একটা সম্ভাবনা দেখা দিল। গত 3 বছর তাদের কোনো চিঠিপত্র পাননি। হল্যান্ড এতদিন ছিল নাৎসি বাহিনীর দখলে। গাউডস্মিটের এই অনুসন্ধান কার্য আর একটা পৃথক গোয়েন্দা কাহিনীর বিষয়বস্তু হতে পারে। স্থানাভাবে আমাকে 2-1টা ইঙ্গিত দিয়েই শেষ করতে হলো। কৌতূহলী পাঠক গাউডস্মিটের স্মৃতিচারণ অ্যালসস পড়ে দেখতে পারেন। তার গ্রন্থ পড়ে জানতে পারছি নোবেল লরিয়েট বৈজ্ঞানিক জোলিও কুরি অধিকৃত পারিতে বন্দুক হাতে রাস্তার লড়াইয়ে অংশ নিয়েছিলেন। বর্ণনা দিয়েছেন কীভাবে ফরাসি পদার্থবিদ জর্জেস ব্রুহার্ট মৃত্যুবরণ করেন। প্রফেসর ব্রুহার্টের ছাত্র রাউজেল পারির মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। গেস্টাপো অপরিসীম যন্ত্রণা দিয়েও প্রফেসর ব্রুহার্টের কাছ থেকে তার ছাত্রের ঠিকানা জানতে পারেনি। শেষ পর্যন্ত তারা বৃদ্ধ প্রফেসরকে পাঠিয়ে দেয় একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে। অধ্যাপক নির্বিচারে মেনে নিলেন এই বন্দি জীবন। সেখানে তিনি বন্দীদের নিয়ে গণিত জ্যোতিষ চর্চা করতেন, আকাশের তারা চেনাতেন। অনাহারে শেষ পর্যন্ত প্রফেসর ব্রুহার্ট মারা যান। বলেছেন হলওয়েকের কথাও। হলওয়েক একটা নতুন ধরনের মেশিন গান আবিষ্কার করে উপহার দিয়েছিলেন পারির মুক্তি ফৌজকে। এ কথা জানতে পেরেছিল গেস্টাপো। হলওয়েক ধরা পড়ার পর জার্মান গুপ্তচরেরা বৈজ্ঞানিককে ওই আবিষ্কারের সূত্রটা তাদের জানিয়ে দেবার জন্য নিপীড়ন শুরু করে। তিল তিল করে মৃত্যুবরণ করেছিলেন হলওয়েক। তার অতিপ্রিয় মুক্তি ফৌজের বিরুদ্ধে তার আবিষ্কারকে ব্যবহৃত হতে দেননি। গাউডস্মিটের তালিকায় ছিল 4টি নাম।
চারজনের পক্ষেই পরমাণু বোমার হৃদয় বিদীর্ণ করা সম্ভব। তারা হচ্ছেন অটো হান, ফন লে, ওয়াইটজেকার আর হাইজেনবার্গ। বিধ্বস্ত জার্মানির এ প্রান্ত থেকে ও প্রান্তে তিনি খুঁজে ফিরেছেন ওই চারজনকে। খবর পেয়েছিলেন স্ট্রাসবের্গে ছিল ওদের মূল কেন্দ্র। স্ট্রাসবের্গ তখনও নাৎসি ফৌজের দখলে। অবশেষে 1944-এর 15ই নভেম্বর জেনারেল প্যাটনের বিজয়ী বাহিনী প্রবেশ করল স্ট্রাসবের্গে। কর্নেল প্যাশ একটি সাঁজোয়া গাড়িতে গাউডস্মিটকে নিয়ে মেশিনগানের গুলিবর্ষণের ভিতরেই প্রবেশ করলেন স্ট্রাসবের্গে। গবেষণাগারের অবস্থান দেখানো ম্যাপ সঙ্গে ছিল, খুঁজে পেতে দেরি হলো না। সৈন্যদের নিয়ে ওরা ঢুকে পড়লেন ল্যাবরেটরির ধ্বংসস্তূপে। না, চারজনের একজনেরও সন্ধান পেলেন না। তবে যারা বন্দী হলেন তাদের কাছ থেকে স্বীকারোক্তি পাওয়া গেল কিছুদিন আগেও ওরা এখানে ছিলেন। শহরের পতন আসন্ন জেনে জার্মান বিজ্ঞানের চার মধ্যমণি পালিয়েছেন কাইজার উইলহেম ইনস্টিটিউটে। বিজ্ঞানীদের ধরা গেল না, উদ্ধার করা গেল কিছু গোপন নথি, সাংকেতিক ভাষায় লেখা। ক্রিমিনোলজি ছিল গাউডস্মিটের বিলাস। সারা রাত মোমবাতির আলোয় গবেষণা করে তিনি ওই সাংকেতিক ভাষা ডিকোড করলেন। পাঠোদ্ধারের পর বোঝা গেল রিপোর্টটা তৈরি করেছেন স্বয়ং ওয়াইটজেকার স্বহস্তে। মাত্র 2 মাস পূর্বের রচনা। তা থেকে নিঃসন্দেহে বোঝা গেল জার্মান বৈজ্ঞানিকরা ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়ামের পরমাণুকে ক্রমাগত বিদীর্ণ করতে কখনো কোনো চেইন রিয়াকশান বার করতে পারেননি। U-238 থেকে U-235-এর বিচ্ছিন্নকরণও সম্ভব হয়নি। তৎক্ষণাৎ বিস্তারিত রিপোর্ট লিখে ডক্টর গাউডস্মিট পাঠিয়ে দিলেন আমেরিকায়। স্বস্তির নিঃশ্বাস পড়ল তার। মার্কিন কর্তৃপক্ষ কিন্তু এ তথ্য আদৌ বিশ্বাস করতে পারলেন না। জবাবে তাঁরা জানালেন, আমাদের সন্দেহ সহজে ভাঙা যায় এমন সাংকেতিক ভাষায় লিখে ওয়াইটজেকার ইচ্ছা করেই ওই রিপোর্টে ল্যাবরেটরিতে রেখে গেছেন আমাদের চোখে ধুলো দিতে। দ্বিতীয় কথা, আপনার ধারণা ভ্রান্তও হতে পারে। অটো হান, ফন লে, ওয়াইটজেকার অথবা হাইজেনবার্গ ছাড়াও অজ্ঞাত কোনো বৈজ্ঞানিক হয়তো নির্জন সাধনায় ওই আবিষ্কার করে বসেছেন। আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না যার কথা। এই কথার জবাবে ওই মিলিটারি বড়কর্তাকে অভিমানী নিউক্লিয়ার ফিজিসিস্ট যে কথা লিখেছিলেন তাহার আর অনুবাদ হয় না। যুদ্ধকালে সামরিক কর্তা এবং ডিপ্লোম্যাটেরা বরাবরই বৈজ্ঞানিকদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। প্রফেসর বোর, ম্যাক্স বর্ন অথবা জেমস ফ্রাঙ্কের মতো বিশ্ববরণ্য বৈজ্ঞানিকদের নির্বিচারে আদেশ পালন করতে বাধ্য করেছেন ওইসব সামরিক কর্তা আর রাজনীতির পণ্ডিতমন্যের দল। গাউডস্মিটের এই চাবুকের মতো জবাবটি যেন সেই অপমানের প্রতিশোধ। স্মিট মার্কিন সমরনায়ককে লিখেছিলেন, পেপার হ্যাঙ্গার মে পারহ্যাপস ইম্যাজিন that he has turned into a military genius overnight, and a trader in champagne may be able to disguise himself as a diplomat. But laymen of that sort would never have acquired sufficient scientific knowledge in so short a time to be able to construct an atom bomb. মানে কোনো রংমিস্ত্রি হয়তো মনে করতে পারে রাতারাতি সে একজন সামরিক ধুরন্ধর হয়ে উঠেছে, অথবা কোনো ভাটিখানার শুঁড়ি রাত পোহালে বিখ্যাত রাজনীতিকের ছদ্মবেশ হয়তো ধারণ করতে পারে, কিন্তু একজন রাস্তার লোক এত অল্প সময়ে একটা বৈজ্ঞানিক জ্ঞান লাভ কিছুতেই করতে পারে না যাতে সে পরমাণু বোমার নির্মাতা হয়ে পড়বে। দুঃখের বিষয়, পত্রের প্রাপকটি সামরিক জীবনের পূর্বাশ্রমে রঙের মিস্ত্রি অথবা মদের কারবারি ছিলেন কিনা এ তথ্যটার সন্ধান পায়নি। আরও পরে মিত্রপক্ষের বিজয়ী বাহিনী অধিকার করল কাইজার উইলহেম ইনস্টিটিউট। এবারও সৈন্যদলের সঙ্গে ছিলেন কর্নেল প্যাশ এবং গাউডস্মিট। একজন সংবাদবহ এসে খবর দিল ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে কয়েকজন বৈজ্ঞানিককে তারা গ্রেপ্তার করেছে, চিনতে পারছে না। গাউডস্মিট তৎক্ষণাৎ উঠে পড়েন, বলেন, চলো এখনই গিয়ে দেখব। গাড়ি চালিয়ে নিয়ে এলেন কর্নেল প্যাশ নিজে। প্রশ্ন করেন তিনি, ডক্টর, এবার যদি জালে আপনার প্রাইজ গেম ধরা পড়ে থাকে তবে আপনি তাদের চিনতে পারবেন তো? ম্লান হাসলেন ডক্টর গাউডস্মিট। বলেন, কর্নেল, ওদের মধ্যে কেউ আমার অধ্যাপক, কেউ আমার সহপাঠী, আমি চিনব না।
চিনতে কোনো অসুবিধা হলো না সত্যই। বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন যারা, তারা জার্মানির শ্রেষ্ঠ মনীষা, নোবেল লরিয়েট অটো হান, ফন লে এবং ওয়াইটজেকার সমেত আরও 5 জন প্রধান নিউক্লিয়ার ফিজিসিস্ট। হাউ ডু ইউ ডু প্রফেসর? প্রশ্ন করেন গাউডস্মিট লজ্জায় লাল হয়ে। ইউ নিডন্ট ব্লাশ মাই বয়, জবাব দিলেন বৃদ্ধ অটো হান। ইউরেনিয়াম পরমাণুর হৃদয় তিনিই সর্বপ্রথম বিদীর্ণ করেছিলেন। ধরা পড়লেন না শুধু হাইজেনবার্গ, রাত 3টের সময় একটা সাইকেলে চেপে কাইজার ইনস্টিটিউট ছেড়ে তিনি নাকি উত্তর বাভেরিয়ার দিকে রওনা হয়ে গেছেন। সেখানে ছিলেন হাইজেনবার্গের স্ত্রী, পুত্র, পরিবার। শেষ মুহূর্ত কয়টি তিনি তাদের সঙ্গে কাটাতে চেয়েছেন। 25 বছর বয়সে যিনি নোবেল প্রাইজ পাওয়ার মতো আবিষ্কার করতে পারেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পদ প্রত্যাখ্যান করে পরাজয়ের হলাহল আকণ্ঠ পান করে নীলকণ্ঠ হতে যার কুণ্ঠা নেই, সেই হাইজেনবার্গ রাতারাতি প্রায় 100 কিলোমিটার সাইকেলে পাড়ি দিয়ে চলে গেছেন উত্তর বাভেরিয়ায়। হাইজেনবার্গ সেখানেই গ্রেপ্তার হন আরও পরে। সেদিন কিন্তু ওরা হাইজেনবার্গের সাক্ষাৎ পাননি। তার ল্যাবরেটরির চিহ্নিত গড়টি তন্ন তন্ন করে খোঁজা হলো। এখানে একটি জিনিস উদ্ধার করেছিলেন কর্নেল প্যাশ, একটা ফটো। ঘরের টেবিলে ফটো স্ট্যান্ডে রাখা ছিল। 2টি যুবক পাশাপাশি দাঁড়িয়ে আছে, কনভোকেশন গাউন পরে। সদ্য ডক্টরেট হয়েছেন তারা। একজন ওয়ার্নার হাইজেনবার্গ আর একজন স্যামুয়েল গাউডস্মিট, পলাতক ও পশ্চাৎধাবনকারী। গাউডস্মিটের অনুসন্ধান কার্যের মর্মান্তিক উপসংহারের প্রসঙ্গে এবার আসি। খুঁজতে খুঁজতে এবং ঘুরতে ঘুরতে গাউডস্মিট এসে পৌঁছলেন হল্যান্ডে, দ্য হেগে। হেগের ন্যাশনাল ইনস্টিটিউটে অনুসন্ধান শেষ করে গাউডস্মিট তার সহকারীকে বললেন, কর্নেল, একবেলার জন্য ছুটি চাইছি, ওবেলা আমি আসব না। কেন, কি করবেন ওবেলায়? দ্য হেগ হচ্ছে আমার পিতৃভূমি। শহরের ও প্রান্তে ছিল আমাদের বাড়িটা। 3 বছর আগেও সেখান থেকে বাবা মায়ের চিঠি পেয়েছি। বাবার 70তম জন্মদিনে একটা কেবলও করেছিলাম, জানি না সেটা পেয়েছিলেন কিনা। আই এম সরি, যান গিয়ে খোঁজ করে দেখুন। 15 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে, রীতিমতো কৃতি সন্তান, বংশের গৌরব। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল 19 বছর বয়সে। জার্মানি, ডেনমার্ক, ইংল্যান্ড ঘুরে পৌঁছেছে আমেরিকায়। সদ্য স্কুল থেকে পাশ করা ছেলে আজ ডক্টরেট পাওয়া প্রৌঢ়। যুদ্ধ বাধার আগে গাউডস্মিট আপ্রাণ চেষ্টা করেছিলেন বুড়ো বুড়ির ইমিগ্রেশনাল পাসপোর্টের ব্যবস্থা করে মার্কিন মুলুকে নিয়ে যাওয়ার। নানান বাধা বিপত্তিতে সেটা শেষ পর্যন্ত ঘটে ওঠেনি। গত 3 বছর ধরে কোনো খবরও পাননি। গাউডস্মিটের এই প্রত্যাবর্তনের কাহিনীটা আমি নিজের ভাষায় বলবো না, তার রচনার অনুবাদ করে যাব। ভাবানুবাদ নয়, তাতে আমার ভাবালুতা হয়তো অজান্তে মিশে যাবে। আক্ষরিক অনুবাদ। জিপটাকে আমাদের বাড়ি থেকে কিছু দূরে রেখে হেঁটেই এগিয়ে গেলাম। বাড়িটা তখনও খাড়া আছে, কিন্তু কাছে এসে দেখলাম সবকটা জানলাই অদৃশ্য। দরজা বন্ধ ছিল। জানলা দিয়ে লাফ মেরে ভেতরে ঢুকলাম। জনমানব নেই। এই ঘরটা ছেলেবেলায় ছিল আমার নার্সারি, পরে পড়ার ঘর। চারিদিকে কাগজপত্র ছড়ানো, তার মধ্যে আমার স্কুল ছাড়ার সার্টিফিকেটখানি। চকিতে মনে পড়ল এটা বরাবর বাবার ড্রয়ারে সযত্নে রাখা থাকতো। দু চোখ বুজে আমি 20-30 বছর পিছিয়ে গেলাম। ওইখানে ছিল আমার অন্ধ মায়ের টেবিলটা, এইখানে আমার বুক কেসটা, আমার সেই অত বই, সব কোথায় গেল? পিছনে মায়ের শখের বাগানটা আগাছায় ভরে গেছে, শুধু লাইলাক গাছটা নীরবে সাক্ষীর মতো দাঁড়িয়ে আছে। সেই ভগ্নস্তূপের মাঝখানে দাঁড়িয়ে মনে হলো আমি চরম অপরাধ করেছি। হয়তো ওদের আমি বাঁচাতে পারতাম। আমেরিকান ভিসা পর্যন্ত তৈরি করা হয়েছিল বাবার এবং মায়ের। যদি আরেকটু বেশি ছুটোছুটি করতাম, যদি ইমিগ্রেশন অফিসে আরও বেশি করে ধর্ণা দিতাম, নিশ্চয়ই ওই নৃশংস নাৎসিদের হাত থেকে ওদের আমি রক্ষা করতে পারতাম। কি হয়েছিল তাদের? এখানেই মারা গেছেন। পাড়ার লোক কিছু বলতে পারবে, কিন্তু গোটা পাড়াটাই যে ফাঁকা, চেনা মুখ তো একটাও দেখছি না। এর মাসখানেক পরে
এক কনসেন্ট্রেশন ক্যাম্পে অনুসন্ধান করবার সময় ওই প্রশ্নটির সমাধান হঠাৎ উনি খুঁজে পেয়েছিলেন। গ্যাস চেম্বারে যাদের পাঠানো হচ্ছে তাদের নামধাম লেখা থাকতো একটা রেজিস্টারে। তাতেই উদ্ধার করলেন দুটি নাম, বাবার এবং অন্ধ মায়ের। গাউডস্মিট লিখছেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই নো দ্য প্রিসাইজ ডেট মাই ফাদার অ্যান্ড মাই ব্লাইন্ড মাদার were put to death in the gas chamber. It was my father's 70th birthday. তাই আমি জানি ঠিক কোন দিন আমার বাবা এবং অন্ধ মা গ্যাস চেম্বারে শেষ দূষিত নিঃশ্বাসটি নেন। তারিখটা ছিল আমার বাবার 70তম জন্মদিন। জার্মানিতে অ্যাটম বোমা প্রথম আবিষ্কৃত না হওয়ার 4টি প্রধান হেতু। তার প্রথম 3টির উপরেই বেশি জোর দিয়েছেন মার্কিন আর ইংরেজ সাংবাদিক এবং ঐতিহাসিকের দল। কিন্তু ডি আরভিংয়ের লেখা দ্য জার্মান অ্যাটমিক বম্ব, দ্য হিস্ট্রি অফ নিউক্লিয়ার রিসার্চ ইন নাজি জার্মানি গ্রন্থটি পড়ে আমার মনে হয়েছে প্রথম এবং চতুর্থ কারণটি সর্বপ্রধান। 4টি হেতু নিম্নোক্তরূপ। প্রথমত, অনার্য এবং ইহুদি এই অজুহাতে হিটলার নেতৃস্থানীয় পদার্থবিজ্ঞানীদের বিতাড়ন করেছিলেন। দ্বিতীয়ত, যারা অবশিষ্ট ছিলেন তাদের নাৎসি যুদ্ধবাজদের অধীনে এমন দৈহিক ও মানসিক অবস্থার মধ্যে রাখা হয়েছিল যা গবেষণার পরিপন্থী। তৃতীয়ত, যন্ত্রপাতি বা গবেষণার জন্য উপযুক্ত টাকার ব্যবস্থা করা হয়নি। এবং চতুর্থত, বৈজ্ঞানিকদের সাফল্যের বিষয়ে অনীহা, এমনকি অনিচ্ছা। শেষ যুক্তিটারই বিস্তার করব বিশেষভাবে। 1939-এর 26শে সেপ্টেম্বর অর্থাৎ আলেকজান্ডার সাক্স যেদিন আইনস্টাইনের চিঠি নিয়ে রুজভেল্টের সঙ্গে দেখা করেন, তার 15 দিন আগে বার্লিনে জন্ম নেয় ইউরেনিয়াম প্রজেক্ট। 9 জন পদার্থবিজ্ঞানী এতে অংশ নেন। তার ভিতর উপস্থিত ছিলেন না অটো হান, ফন লে, ওয়াইটজেকার বা হাইজেনবার্গ। এরা কেউই আমন্ত্রিত হননি। ওই 9 জনও উঁচুদরের পদার্থবিজ্ঞানী, কিন্তু তাদের নির্বাচনের আসল হেতু নাৎসিবাদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন। মাসখানেকের ভিতরেই বোধহয় কর্তৃপক্ষের টনক নড়ল। ডাক পড়ল ওয়াইটজেকার আর হাইজেনবার্গকে। প্রকল্পের কর্ণধার হলেন দুবাই, তার অধীনে রইলেন হাইজেনবার্গ, যদিও পাণ্ডিত্যে হাইজেনবার্গের স্থান অনেক উচ্চে। অটো হানকেও ডাকা হয়েছিল পরে, কিন্তু হান সর্বসমক্ষে বলে ওঠেন, হিটলারের হাতে অ্যাটম বোমা তুলে দেওয়ার আগে আমি আত্মহত্যা করব। ওর এক ছাত্র সৌজন্যের বালাই না মেনে ছুটে এসে মুখ চেপে ধরেছিল শ্রদ্ধেয় অধ্যাপকের। মোট কথা, দ্বিতীয় শ্রেণীর বৈজ্ঞানিক দলের অধীনে শেষ পর্যন্ত ওই 4 জনকেই গবেষণার কাজে নিযুক্ত হতে হলো। প্রথমে ওরা স্থির করেছিলেন প্রতিবাদ করে শহীদ হবেন, কিন্তু মূলত হাইজেনবার্গের বুদ্ধিতেই ওরা অন্য পথ ধরেন। ওরা ভাব দেখান যেন আপ্রাণ প্রচেষ্টাতেও কিছুই করে উঠতে পারছেন না। এই প্রসঙ্গে স্বয়ং হাইজেনবার্গ যুদ্ধান্তে এক বিবৃতিতে বলেছিলেন, ডিক্টেটরশিপে তারাই সক্রিয়ভাবে বাধার সৃষ্টি করতে পারে যারা ভান করে যায় শাসনযন্ত্রের সঙ্গে সব রকম সহযোগিতা করতে তারা প্রস্তুত। প্রতিবাদের অর্থ বন্দি শিবিরে আবদ্ধ হওয়া। সেখানে শহীদ হয়েও লাভ নেই, কেউ তার নাম বা মতাদর্শের কথা জানতেও পারবে না, তার নামোচ্চারণই নিষিদ্ধ হয়ে যাবে। 20শে জুলাই যারা নাৎসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করে প্রাণ দিল, তাদের মধ্যে আমার কিছু বন্ধুও আছে। তাদের কথা মনে করে আমার আত্মানুশোচনা হয়। আবার ভাবি, ওরাই কি প্রমাণ করে দিয়ে গেল না ওই শাসনযন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবার, তাকে ক্ষতিগ্রস্ত করার একমাত্র পথ হচ্ছে সহযোগিতার ভান করে যাওয়া। এরপর জার্মান বৈজ্ঞানিকের দল পরমাণু বোমা বানানোর প্রতিযোগিতায় কেন ব্যর্থ হয়েছিলেন সে কথা বিস্তারিত আলোচনার অপেক্ষা রাখে না। আরেকটি ঘটনার উল্লেখ করে এ পরিচ্ছেদের যমনিকা টানব। যুদ্ধ চলাকালে হাইজেনবার্গের সঙ্গে প্রফেসর নিলস বোরের সাক্ষাৎ। তখনও প্রফেসর বোর ডেনমার্ক ছেড়ে পালিয়ে আসেননি। ডেনমার্ক তখন নাৎসি অধিকারে। বোর তার ইহুদি এবং অনার্য সহকারী বন্ধুদের সকলকেই ইংল্যান্ড বা আমেরিকায় পাচার করেছেন। শূন্য ল্যাবরেটরি আঁকড়ে তিনি একা পড়ে আছেন শুধু এই বিশ্বাসটুকু নিয়ে যে হিটলার অন্তত তাঁকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাবে না। ভয়ে সবাই কাঁটা হয়ে আছে। এই সময় অটো হান, হাইজেনবার্গ প্রভৃতি স্থির করলেন প্রফেসর বোরের সঙ্গে যোগাযোগ করা নিতান্ত প্রয়োজন।
আমেরিকা যেমন জার্মান পরমাণু বোমার ভয়ে ভীত, এইসব বৈজ্ঞানিকও অনুরূপভাবে ভাবছিলেন মার্কিন পরমাণু বোমায় তাদের সাধের জার্মানি ধ্বংসপুরীতে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাদের দুঃখটা আরও বেশি, কারণ অতলান্তিকের ওপারে যারা বোমা বানাচ্ছেন তারা অনেকেই জার্মান। ফ্রাঙ্ক, ম্যাক্স বর্ন, জিলার্ড, টেলর, ফুক্স, হ্যান্স বেথে সবাই ওদের ঘরের লোক। ওইসব মার্কিন প্রবাসী মধ্য ইউরোপীয়দের একটা খবর দেওয়া দরকার যে জার্মান পরমাণু বোমা একটা কাগুজে বাঘ। তার ভয়ে আগেভাগেই তোমরা এ দেশটাকে শ্মশানে পরিণত করো না। এ খবর পশ্চিমখণ্ডে পৌঁছে দেওয়ার মতো উপযুক্ত লোক একমাত্র ডেনিশ বৈজ্ঞানিক নিলস বোর। তার কথা এমন কেউ অবিশ্বাস করবে না যে ফিজিক্স বইয়ের প্রথম পাতাটা উল্টেছে। কিন্তু বেড়ালের গলায় ঘণ্টাটাকে বাঁধে। ওরা এই দৈত্যকার্যে পাঠালেন স্বয়ং হাইজেনবার্গকে। হাইজেনবার্গ ইউরেনিয়াম প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর, তার একটা পদমর্যাদা আছে। তার চেয়েও বড় কথা, হাইজেনবার্গ হচ্ছেন নিলস বোরের অত্যন্ত প্রিয় ছাত্র। গুরু শিষ্যের সাক্ষাৎকারটা নিতান্তই দুর্ভাগ্যজনক। তার একটা কাকতালীয় হেতু আছে। হাইজেনবার্গ তার থিওরি অনুযায়ী দু নৌকায় পা দিয়ে চলছিলেন। বাহ্যত জার্মান সরকারকে মদত দিতে হচ্ছিল তাকে, যাতে তার সহকর্মী বৈজ্ঞানিকদের ওপর নাৎসি অত্যাচার না হয়। এজন্য জার্মানি যখন পোল্যান্ড অভিযান করে তখন এক সম্বর্ধনা সভায় হাইজেনবার্গ হিটলারকে প্রশংসা করে একটি বক্তৃতাও দিয়েছিলেন। ঘটনাচক্রে সেটা নজরে পড়েছিল তার অধ্যাপক নিলস বোরের। তাই বৃদ্ধ বৈজ্ঞানিকের ধারণা হয়েছিল তার প্রিয় ছাত্র হাইজেনবার্গ নাৎসি শাসকদের অন্ধভক্ত। ওই বাইরে এক আর ভিতরে আর, এই নীতি কল্পনাই করতে পারেন না সহজ সরল সোজাপথের পথিক নিলস বোর। তাই হাইজেনবার্গ যখন কোপেনহেগেনে এসে তার অধ্যাপকের সঙ্গে দেখা করলেন তখন অত্যন্ত গম্ভীর এবং উদাসীনভাবে তাকে গ্রহণ করলেন প্রফেসর বোর। অনেকক্ষণ কথা বলেছিলেন দুজনে, জনান্তিকেই, কিন্তু কেউই মন খুলে প্রাণের কথা বলতে পারেননি। দুজনেই দুজনকে ভয় পাচ্ছিলেন। হাইজেনবার্গ শেষ পর্যন্ত মরিয়া হয়ে প্রশ্ন করে বসলেন, আপনি কি মনে করেন অনতিবিলম্বে পরমাণু বোমা তৈরি হতে পারে? নিলস বোর জবাবে বলেছিলেন, আমি তা মনে করি না, কিন্তু আমি করি স্যার। আমার দৃঢ় ধারণা চেষ্টা করলে আমরা অনতিবিলম্বে ওই রকম বোমা তৈরি করতে পারি। উদাসীনভাবে বোর বলেন, হতে পারে। নাৎসি জার্মানির ভিতরে তোমরা কতদূর কি করেছো তা আমি জানবো কেমন করে? হিতে বিপরীত হচ্ছে বুঝতে পেরে হাইজেনবার্গ বলেন, সে কথা বলছি না স্যার। আচ্ছা, আপনি কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওরা অনেকটা এগিয়েছে? আবার উদাসীনভাবে বোর বলেন, আমার মনে করায় কি এসে যায়। মোট কথা, হতাশ হয়ে হাইজেনবার্গ ফিরে গেলেন। আসল কথা খুলে বেলার মতো পরিবেশই খুঁজে পেলেন না তিনি। বস্তুত এই সাক্ষাৎকারে ভালোর চেয়ে মন্দই হলো বেশি। নিলস বোরের ধারণা হলো নাৎসি বৈজ্ঞানিকেরা অনতিবিলম্বে পরমাণু বোমা তৈরি করে ফেলবে। না হলে ও কথা বলল কেন হাইজেনবার্গ? এই সাক্ষাৎকারের পরেই বোরের এক বন্ধু গোপনে এসে খবর দিলেন তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা দেখা দিয়েছে। বোর সুইডেনে পালিয়ে গেলেন, সেখান থেকে প্লেনে করে ইংল্যান্ড, পরে আমেরিকা। নিলস বোর বহু সম্মান পেয়েছেন জীবনে, তার ভিতর একটি তার প্লেনে করে ইংল্যান্ডে আসার সময় তিনি পেয়েছেন। ব্রিটিশ এয়ার চিফ এই মূল্যবান কমোডিটিটিকে নিরাপদে সুইডেন থেকে ইংল্যান্ডে আনবার ব্যবস্থায় এতই সাবধানতা অবলম্বন করেছিলেন যে তাকে একটি বোমারু বিমানে করে নিয়ে আসা হয়। বৃদ্ধকে বসতে বলা হলো প্যারাশুট আর লাইফ বেল্ট সেঁটে বোমার গর্তটায়। বিস্মিত বোর প্রশ্ন করলেন, এ কি, ওইখানে বসবো কেন, গর্তের ভিতরে? পাইলট সবিনয়ে বললে, সেই রকমই নির্দেশ আছে স্যার। আমার প্লেন আক্রান্ত হলে আমি আপনাকে জীবন্ত বোমার মতো সমুদ্রে ফেলে দেব। আদেশ আছে, প্লেনটা ভেঙে গেলেও আপনাকে বাঁচাতে হবে। পিছন পিছন আসছে একটা সি প্লেন, সে আপনাকে উদ্ধার করবে। ইংল্যান্ডে পৌঁছে জার্মান ইউরেনিয়াম প্রজেক্ট সম্বন্ধে প্রফেসর বোর যা বললেন তাতে ইংল্যান্ড এবং আমেরিকা নতুন করে শুনল হুঙ্কার, কাগুজে বাঘ এর।